হ্যালো, ওয়েলকাম সবাইকে টিবিআর একাডেমিতে। তো আমি চলে এসেছি তোমাদের জন্য জেনারেল নলেজের একটা সেট নিয়ে। তো আজকে কিন্তু আমরা সেট নাম্বার 15 নিয়ে ডিসকাস করব। তো এর আগে কিন্তু অলরেডি আমরা 14টা সেট ডিসকাস করে ফেলেছি, যেখানে কিন্তু তোমাদের আপকামিং যে পুলিশের এক্সামগুলো রয়েছে, আমাদের ডব্লিউবিপি এসআই বা ডব্লিউবিপি কনস্টেবল, এছাড়াও যে আমাদের কলকাতা পুলিশের যে এক্সামগুলো হয় সেগুলোর জন্য কিন্তু আমাদের এই সেটগুলো খুবই ইম্পর্টেন্ট। তো যারা যারা আপকামিং পুলিশের এক্সামগুলোতে টার্গেট করছো, অবশ্যই করে কিন্তু আমাদের ক্লাসগুলো করতে থাকো এবং ক্লাসগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা ক্লাসগুলো করছো, তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই করে জয়েন করবে। ক্লাসের পিডিএফ গুলো কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে এবং খুব মন দিয়ে কিন্তু ক্লাসগুলো করবে। তার কারণ এই সেটের মধ্যে থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেনগুলো তোমরা কমন পেয়ে যাবে এবং এখান থেকেই কিন্তু তোমরা তোমাদের এক্সামে কিন্তু একই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু পেয়ে যাবে, একই প্যাটার্নের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা এক্সাম হলে পেয়ে যাবে। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করে দিই, দেখে নিই আজকে কোয়েশ্চেনগুলো কি রয়েছে। তো আজকে আমরা কিন্তু সেট নাম্বার 15 নিয়ে ডিসকাস করবো। তো যারা যারা আমাদের ক্লাসগুলো করছো, অবশ্যই করে তোমরা কিন্তু সেটগুলো বারবার করে প্র্যাকটিস করতে থাকো। তার কারণ সামনে কিন্তু এক্সাম রয়েছে, তো এক্সামগুলোকে ভালো করে দিতে গেলে অবশ্যই করে কিন্তু সেটগুলো ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। আমরা কিন্তু অলরেডি 210টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করে ফেলেছি। আজকে আমাদের 211 নম্বর কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। তো নিচের কোন ধাতুটি সাধারণ অবস্থায় বায়ু এবং জল দ্বারা আক্রান্ত হয় না? তার মানে কোন ধাতুটি এখানে বলতে চাইছে যে আমাদের বাতাস এবং জলের সঙ্গে বিক্রিয়া করে না, ঠিক আছে। আক্রান্ত হয় না মানে কিন্তু এখানে বিক্রিয়া করে না বাতাস এবং জলের সঙ্গে। তাহলে অপশনগুলো কি কি রয়েছে দেখো, লোহা, প্ল্যাটিনাম, সোডিয়াম নাকি কোনোটাই নয়। তাহলে জানি আমরা যে লোহাকে কিন্তু আমরা যদি জল এবং বাতাসের সংস্পর্শে রেখে দিই, সেক্ষেত্রে কি হয়, লোহার গায়ে মরচে পড়ে যায় আমরা জানি। তার মানে লোহা কিন্তু সাধারণ অবস্থাতে জল এবং বাতাসের সঙ্গে কিন্তু বিক্রিয়া করছে। এছাড়া আমরা যদি দেখি সোডিয়ামও কিন্তু জলের সঙ্গে সাধারণ অবস্থাতে বিক্রিয়া করে, ঠিক আছে। একমাত্র প্ল্যাটিনাম হচ্ছে এমন একটা ধাতু যেটা কিন্তু সাধারণ অবস্থাতে, প্ল্যাটিনাম হচ্ছে এমন একটা ধাতু যে হচ্ছে কি সাধারণ অবস্থাতে আমরা দেখবো যে সাধারণ অবস্থাতে কিন্তু জল এবং বাতাসের সঙ্গে কোনো রকম কোনো বিক্রিয়া করছে না, ঠিক আছে, বা জল এবং বাতাসের দ্বারা আক্রান্ত হচ্ছে না। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 212 বলছে কোন সময় জৈন ধর্ম শ্বেতাম্বর এবং দিগম্বর সম্প্রদায়ের মধ্যে বিভক্ত হয়ে যায়? জৈন ধর্ম শ্বেতাম্বর এবং দিগম্বর দুটো সম্প্রদায়ের মধ্যে বিভক্ত হয়ে গিয়েছিল আমরা জানি। শ্বেতাম্বর মানে যারা হচ্ছে সাদা বস্ত্র পরতেন, শ্বেতাম্বর তাদেরকে বলা হচ্ছে, এবং দিগম্বর মানে যারা কিন্তু ইন্দ্রিয়কে জয় করেছিলেন এবং সেক্ষেত্রে তাদেরকে জিতেন্দ্রিয় বলা হতো। এবং কি হয়েছে না, তারা কিন্তু কোন রকম কোনো পোশাক পরাতে কিন্তু বিশ্বাসী ছিলেন না, ঠিক আছে। দুটো সম্প্রদায়ের মধ্যে কিন্তু বিভক্ত হয়ে যায়। আমরা জানি এই জৈন ধর্ম কিন্তু প্রবর্তন বা জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা মহাবীরের নাম বলবো, ঠিক আছে। মহাবীর হচ্ছেন আমাদের জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর এবং ঋষভনাথ প্রথম তীর্থঙ্কর ছিলেন। এরকম কিন্তু 23 জন তীর্থঙ্কর ছিলেন আমাদের, ঠিক আছে। 24 জন, তার মধ্যে কিন্তু একজন আমাদের মহাবীর রয়েছেন। তাহলে কার সময়ে বা কোন রাজার সময় কিন্তু এটা ভাগ হয়ে গিয়েছিল? তাহলে অপশনগুলো দেখে নেবো আমরা। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, অশোকের আমলে, কনিষ্কের আমলে নাকি কোনোটাই নয়। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে, শ্বেতাম্বর এবং দিগম্বর দুটো ভাগে ভাগ হয়েছিল কখন না, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, ঠিক আছে। যখন মহাবীর মারা গেলেন তার ঠিক পরবর্তীকালে কিন্তু এই শ্বেতাম্বর এবং দিগম্বর দুটো কিন্তু ভাগ হয়ে গিয়েছিল, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 213 বলছে কোন নদীতে তেহরি হাইড্রো ইলেকট্রিক কমপ্লেক্স বা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, ঠিক আছে, এটা তৈরি হয়েছে। হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট মানে যেখানে হচ্ছে জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে, ঠিক আছে। হাইড্রো ইলেকট্রিক মানে হচ্ছে জলবিদ্যুৎ। তাহলে তেহরি ড্যাম দিয়ে বা তেহরি সেখানে বাঁধ দিয়ে সেখানে কিন্তু জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে। তাহলে এই প্রজেক্টটা কোন নদীতে গড়ে উঠেছে? অপশনগুলো দেখবো, অলকানন্দা, ভাগীরথী, ধৌলিগঙ্গা নাকি মন্দাকিনী। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ভাগীরথী, ঠিক আছে। ভাগীরথী নদীতে কিন্তু এই তেহরি ড্যামটা দেওয়া রয়েছে এবং তেহরি ড্যাম থেকে সেখানে কিন্তু জলবিদ্যুৎ তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে তেহরি ড্যামটা কিন্তু ভাগীরথী নদীর উপর রয়েছে, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, 214 বলছে পালঘাট পাস কোন দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে? পালঘাট পাস, পালঘাট গ্যাপ, ঠিক আছে। পালঘাট পাস মানে কিন্তু পালঘাট গ্যাপ কোন দুটি রাজ্যের মধ্যে সংযোগ সাধন করেছে বা কোন দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে? অপশনগুলো কি দেওয়া রয়েছে দেখো, কেরল ও তামিলনাড়ু, কর্ণাটক ও তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু নাকি কর্ণাটক এবং কেরল। রাইট অ্যান্সার এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কেরল এবং তামিলনাড়ু, ঠিক আছে। আমরা যদি দেখি আমাদের যে ভারতবর্ষের একদম নিচের দিকে যে অংশটা রয়েছে, ঠিক আছে, এই দিকে আমরা জানি যে কেরল রয়েছে এবং তামিলনাড়ু কিন্তু এই আমাদের এইটা হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে। এই যে কেরল এবং তামিলনাড়ুর মাঝখানে এইখানে কিন্তু রয়েছে আমাদের পালঘাট গ্যাপ এবং এই পালঘাট গ্যাপটা রয়েছে আমরা বলবো যে আমাদের যে পশ্চিমঘাট পর্বতমালা, ঠিক আছে, পশ্চিমঘাট যে পর্বতমালা সেই পর্বতমালাতে কিন্তু এই পালঘাট গ্যাপ বা পালঘাট
পাসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কেরল এবং তামিলনাড়ুর মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করছে, ঠিক আছে, কেরল এবং তামিলনাড়ুর মধ্যে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমাদের? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো, বলছে ইস্পাতকে আরো শক্ত ও মজবুত করে তুলতে নিচের কোনটি ব্যবহার করা হয়? ইস্পাতকে শক্ত এবং মজবুত করে তুলতে তার সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে? তাহলে অপশনগুলো আমরা দেখে নেব। বলছে কার্বন, ম্যাঙ্গানিজ, সিলিকন নাকি ক্রোমিয়াম। কার্বন, ম্যাঙ্গানিজ, সিলিকন এবং ক্রোমিয়াম এদের মধ্যে কাকে ব্যবহার করা হচ্ছে ইস্পাতকে শক্ত এবং মজবুত করে তোলার জন্য? মনে রাখতে হবে কার্বনকে ব্যবহার করা হচ্ছে ইস্পাতকে শক্ত এবং মজবুত করে তোলার জন্য, ঠিক আছে। কার্বন তাহলে ব্যবহার করা হচ্ছে, অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি হবে দেখো, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে এখানে আমাদের? কোয়েশ্চেন নাম্বার 216 বলছে সম্প্রতি কে ন্যাশনাল রেইনফেড এরিনা অথরিটির সিইও হিসেবে নিযুক্ত হলেন? ঠিক আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও হিসেবে নিযুক্ত হলেন। বলছে অজয় কুমার, অশোক দলুই, ফিরোজ আহমেদ কিদ্দাই নাকি চঞ্চল কুমার। রাইট অ্যান্সার কি হবে? অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন। কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, তার কারণ এটা কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকে, স্ট্যাটিক নয়, ঠিক আছে। যেটা হচ্ছে স্ট্যাটিক সেটা কিন্তু একবার আমাদের পড়লে একবার মনে রাখলেই হয়, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমাদের কিন্তু বারবার করে রিভাইজ করতে হবে, বারবার করে কিন্তু আমাদেরকে পড়তে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, ওকে 217 বলা হচ্ছে যে সূর্য শেখর গাঙ্গুলি কোন খেলার সঙ্গে যুক্ত? সূর্য শেখর গাঙ্গুলি কোন খেলোয়াড় বা কোন খেলার সঙ্গে যুক্ত? ঠিক আছে, তাহলে অপশন দেখো, বলছে দাবা, ক্রিকেট, গলফ নাকি হকি। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কিন্তু এখানে সূর্য শেখর গাঙ্গুলি কিন্তু দাবার সঙ্গে যুক্ত, ঠিক আছে, সূর্য শেখর গাঙ্গুলি কিন্তু দাবার সঙ্গে যুক্ত। অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের, অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। ঠিক আছে, এই গাঙ্গুলি দেখে কিন্তু কেউ ক্রিকেট অ্যান্সার করবে না, ঠিক আছে, কারণ সৌরভ গাঙ্গুলি আমরা জানি বিখ্যাত ক্রিকেটার, তো সেক্ষেত্রে গাঙ্গুলি দেখে কিন্তু ক্রিকেটের সঙ্গে তারও সম্পর্ক থাকতে পারে এটা কিন্তু কোনোদিনও ভাববে না, ঠিক আছে। সূর্যশেখর গাঙ্গুলি হচ্ছে দাবার একজন খেলোয়াড় বা একজন দাবারু বলবো আমরা, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 218 বলা হচ্ছে কাকে মহারাষ্ট্রের সক্রেটিস নামে আমরা চিনি বা কে মহারাষ্ট্রের সক্রেটিস নামে পরিচিত? ঠিক আছে, তাহলে অপশন কি দেওয়া রয়েছে দেখো, বাল গঙ্গাধর তিলক, ফিরোজ শাহ মেহতা, বিপিন চন্দ্র পাল নাকি মহাদেব গোবিন্দ রানাডে। তাহলে রাইট অ্যান্সার কি হবে এখানে? রাইট অ্যান্সার দেখো বলা হচ্ছে যে মহারাষ্ট্রের সক্রেটিস বলা হচ্ছে, তাহলে সক্রেটিসের সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এখানে অপশন ডি, মহাদেব গোবিন্দ রানাডে, ঠিক আছে, বা যাকে আমরা বলবো এম জি রানাডে, ঠিক আছে, এম জি রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে, ঠিক আছে, মহাদেব গোবিন্দ রানাডে হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি। আচ্ছা, ফিরোজ শাহ মেহতাকে আমরা কি বলবো? ফিরোজ শাহ মেহতাকে আমরা বলতে পারি মুম্বাই বা হচ্ছে মহারাষ্ট্রের মুকুটহীন সম্রাট, ঠিক আছে, মুম্বাইয়ের মুকুটহীন সম্রাট আমরা ফিরোজ শাহ মেহতাকে বলতে পারি। যেমন আমরা বাংলার মুকুটহীন সম্রাট আমরা কাকে বলি? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তেমনি মুম্বাইয়ের যে মুকুটহীন সম্রাট সেটা কিন্তু আমরা ফিরোজ শাহ মেহতাকে বলতে পারি, ঠিক আছে। বাকি কিন্তু বাল গঙ্গাধর তিলককে আমরা চিনি, ঠিক আছে, এবং ইনিও ছিলেন একজন আমাদের বলবো যে মহারাষ্ট্রের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ঠিক আছে, যিনি হচ্ছে মারাঠা এবং কেশরী নামক দুটো পত্রিকা এবং তিনি চালু করেছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সেখানে শিবাজী উৎসব চালু করেছিলেন, ঠিক আছে, গণপতি উৎসব চালু করেছিলেন, এই সমস্ত উৎসবগুলো চালু করেছিলেন। তার সঙ্গে সঙ্গে মারাঠা কেশরী নামক দুটো পত্রিকা তিনি কিন্তু প্রকাশ করতেন, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 219 তাহলে এখানে অপশন আমরা কোয়েশ্চেনটা দেখে নেবো কি বলছে দেখো, বলছে কার সময় তুলসীদাস রামচরিত মানস গ্রন্থটি রচনা করেন? তাহলে মনে রাখতে হবে এখান থেকে রামচরিত মানস কার লেখা? তুলসীদাসের লেখা, ঠিক আছে, তুলসীদাসের লেখা রামচরিত মানস। এই রামচরিত মানস তুলসীদাস কার রাজত্বকালে বা কার আমলে কিন্তু রচনা করেছিলেন? এখান থেকেই কিন্তু একটা কোয়েশ্চেন আছে যে তুলসীদাস কার লেখা, সেক্ষেত্রে মনে রাখতে হবে রামচরিত মানস, ঠিক আছে। দেখো অপশন দেওয়া রয়েছে আকবর, জাহাঙ্গীর, কৃষ্ণদেব রায় নাকি রাম রায়। কার সময় কিন্তু এই তুলসীদাস রামচরিত মানস গ্রন্থটা রচনা করেছিলেন? তাহলে মনে রাখতে হবে আকবরের সময়, ঠিক আছে, আকবরের সমসাময়িক হচ্ছেন তুলসীদাস, এবং আকবরের সময়ই কিন্তু এই রামচরিত মানস গ্রন্থটা তিনি কিন্তু লিখেছিলেন, ঠিক আছে। অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এই রামচরিত মানস গ্রন্থটা কি নিয়ে লেখা বা রামচরিত মানসের বিষয়বস্তুটা কি রয়েছে? রামচরিত মানস কিন্তু শ্রীরাম বা প্রভু শ্রীরাম আমরা যেটা বলি, ঠিক আছে, তাকে নিয়ে কিন্তু লেখা, এবং তার যে জীবন কাহিনী, তার যে গাথা, সেটাকে নিয়ে লেখা রামচরিত মানস, ঠিক আছে। ঠিক আছে, এবারে আমরা এর সঙ্গে আরেকটা একই ধরনের একটা কোয়েশ্চেন থাকে, যেটা হচ্ছে রামচরিত, শুধুমাত্র যদি রামচরিত থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো?
রামচরিত যদি থাকে, রামচরিত মানস দিলে আমরা বলবো, রামচরিত মানস দিলে বলবো আমরা তুলসীদাস। কিন্তু যদি শুধু আমাদের রামচরিত দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে? রামচরিত এই যে গ্রন্থটা, এটার লেখক কি? রামচরিত গ্রন্থের লেখক হচ্ছেন সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী হচ্ছেন রামচরিত মানস গ্রন্থ, রামচরিত গ্রন্থের। ঠিক আছে, রামচরিত যদি শুধু দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা বলবো সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস দেওয়া থাকলে আমরা বলবো তুলসীদাস। আচ্ছা, সন্ধ্যাকর নন্দী এই রামচরিতটা কাকে নিয়ে লিখেছিলেন? সন্ধ্যাকর নন্দী রামচরিতটা লিখেছিলেন পাল রাজা ছিলেন রামপাল। ঠিক আছে, রামপালের জীবনী নিয়ে। ঠিক আছে, পাল রাজা রামপাল। ঠিক আছে, রামপালের জীবনী নিয়ে কিন্তু তিনি লিখেছিলেন রামচরিত। ঠিক আছে, এই রামপালের কিন্তু সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী এবং তার জীবনী নিয়ে তিনি লিখেছিলেন রামচরিত। এবং অন্যদিকে মনে রাখতে হবে যে রামচরিত মানস যেটা, সেটা কিন্তু তুলসীদাস লিখেছিলেন কাকে নিয়ে? এটা কিন্তু শ্রীরামকে নিয়ে, বা আমরা বলবো যে প্রভু শ্রীরামকে নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, এই প্রভু শ্রীরামকে নিয়ে কিন্তু তিনি রামচরিত মানস লিখেছিলেন। এবং সেটা কার সময় লিখেছিলেন মনে রাখতে হবে? মোগল সম্রাট যে আকবর, মোগল সম্রাট আকবরের কিন্তু সমকালীন কিন্তু লেখাটা। ঠিক আছে, বা তিনি কিন্তু এই মোগল সম্রাট আকবরের সমসাময়িক ছিলেন। ঠিক আছে, কৃষ্ণদেব রায়ের লেখা একটা গ্রন্থের নাম রয়েছে অমুক্ত মাল্যদা। ঠিক আছে, কৃষ্ণদেব রায়ের লেখা একটা গ্রন্থের নাম রয়েছে অমুক্ত মাল্যদা, মনে রাখতে হবে। ঠিক আছে, এবং এই আকবরেরই কিন্তু আমরা বলবো যে জাহাঙ্গীর হচ্ছে আকবরেরই ছেলে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। তাহলে এই রামচরিত এবং রামচরিত মানস দুটো কিন্তু অনেক সময় কনফিউশন হয়ে যায় আমাদের, তাহলে একটু ভালো করে কিন্তু মনে রাখতে হবে কোনটা কার লেখা এবং কাকে নিয়ে লেখা হয়েছে। ঠিক আছে, রামচরিত মানস হচ্ছে শ্রীরামকে নিয়ে লেখা হয়েছে, আর এখানে দেখবো যে শুধু যেটা রামচরিত সেটা কিন্তু পাল রাজা রামপালকে নিয়ে কিন্তু লেখা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? 220 বলছে কোমাগাতামারু কিসের নাম? কোমাগাতামারু কিসের নাম? অপশন এ বলেছে দেখো জাপানি জাহাজ, অপশন বি বলছে বিপ্লবী দল, অপশন সি বলছে রাজনৈতিক দল, অপশন ডি বলা আছে গুপ্ত সমিতি। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের কি হয়ে যাচ্ছে? কোমাগাতামারু কিন্তু মনে রাখতে হবে একটা জাপানি জাহাজ। ঠিক আছে, কোমাগাতামারু হচ্ছে একটা জাপানি জাহাজের নাম। অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। কোমাগাতামারু হচ্ছে একটা জাপানি জাহাজ, যেটা কিন্তু কোথা থেকে আসছিল না, আমরা দেখবো যে কানাডা থেকে কিন্তু আসছিল এই কোমাগাতামারু জাহাজটা, এবং সেটা কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, সেটা কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছিল। তাহলে এই যে কোমাগাতামারুর যে ঘটনাটা, এটা কবে ঘটেছিল? এটা কিন্তু মনে রাখতে হবে যে 1914 কোমাগাতামারু ঘটনাটা ঘটেছিল 1914 সালে। ঠিক আছে, 1914 সালে কোমাগাতামারু ঘটনাটা ঘটেছিল, এবং কোমাগাতামারু হচ্ছে একটা জাপানি জাহাজের নাম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমাদের দেখো 221 বলছে লোকসভার স্পিকারকে নির্বাচিত করেন কে? লোকসভার স্পিকারকে কে নির্বাচিত করেন? তাহলে অপশন কি দেওয়া রয়েছে? লোকসভার নির্বাচিত সদস্যগণ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি? রাইট অ্যান্সার কি হবে? লোকসভার স্পিকারকে কে নির্বাচিত করেন? মনে রাখতে হবে লোকসভার স্পিকারকে নির্বাচিত করেন লোকসভার নির্বাচিত সদস্যগণ। ঠিক আছে, যারা লোকসভাতে নির্বাচিত হয়ে যান। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা লোকসভা নির্বাচন হয়, এই লোকসভা নির্বাচনের পরে কিন্তু লোকসভাতে যারা নির্বাচিত হয়ে যাচ্ছেন যেই দলের প্রতিনিধিরা, তারা কিন্তু নিজেদের মধ্যে থেকে একজনকে লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত করেন। ঠিক আছে, নিজেদের মধ্যে থেকে একজনকে লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত করেন। আমাদের বর্তমান যে স্পিকার রয়েছেন তার নাম কি হবে? বর্তমান স্পিকারের নাম যদি আমরা বলি, আমরা বলবো যে বর্তমান স্পিকার কে রয়েছেন? বর্তমান স্পিকার রয়েছেন আমাদের ওম বিড়লা। ঠিক আছে, ওম বিড়লা হচ্ছেন বর্তমান স্পিকার। প্রথম স্পিকার কে ছিলেন লোকসভার যদি আমরা বলি? প্রথম স্পিকার, ঠিক আছে, প্রথম স্পিকার কে ছিলেন? প্রথম স্পিকার ছিলেন জি.ভি. মাভালঙ্কার। ঠিক আছে, জি.ভি. মাভালঙ্কার ছিলেন প্রথম স্পিকার। এছাড়া এখানে কিন্তু লোকসভায় আমরা আরেকটা স্পিকারের কথা পাই, যেটা হচ্ছে প্রোটেম স্পিকার। ঠিক আছে, প্রোটেম স্পিকার। এই প্রোটেম স্পিকার কি?
প্রোটেম স্পিকার কাকে বলা হচ্ছে? লোকসভা যখন প্রথম নির্বাচিত হয়ে প্রার্থীরা যখন লোকসভাতে যাচ্ছেন, যে প্রথম অধিবেশন বসে, সেই প্রথম অধিবেশনে কিন্তু আমরা স্পিকার নির্বাচন করি, ঠিক আছে। স্পিকারের কাজ হচ্ছে কি না, স্পিকারের কাজ হচ্ছে, মনে রাখতে হবে যে লোকসভার যে অধিবেশনগুলো হচ্ছে, এই লোকসভার অধিবেশনের সভাপতিত্ব করা, ঠিক আছে। স্পিকারের কাজ হচ্ছে লোকসভার অধিবেশনগুলোতে সভাপতিত্ব করা। সেক্ষেত্রে আমরা দেখবো যে প্রথম যে দল নির্বাচিত হয়ে লোকসভাতে যাচ্ছেন, তাদের যে প্রথম অধিবেশন, সেই প্রথম অধিবেশনেই কিন্তু আমরা স্পিকার নির্বাচন করি। প্রথম অধিবেশনেই কিন্তু স্পিকার নির্বাচন করা হয়। সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার নির্বাচন করেন। কিন্তু প্রথম যে অধিবেশন, সেই প্রথম অধিবেশনে কিন্তু তখনও কোনো সভাপতি নির্বাচন করা হয়নি। তাহলে সেই প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন? সেই জন্য কিন্তু সেই সভাপতিত্ব করার জন্য একজন স্পিকারকে নিয়ে নেওয়া হয় বা বেছে নেওয়া হয়। তাকেই বলা হচ্ছে প্রোটেম স্পিকার, যিনি হচ্ছেন সেই সভার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বা সবচেয়ে প্রবীণ যিনি সদস্য, যার বয়স সবচেয়ে বেশি, তাকেই কিন্তু এই প্রোটেম স্পিকার হিসেবে, মানে এটা হচ্ছে একটা টেম্পোরারি একটা পোস্ট, টেম্পোরারি পোস্ট বা প্রোটেম স্পিকার হিসেবে নির্বাচন করে নেওয়া হয়, যিনি শুধু প্রথম অধিবেশনটাকেই সভাপতিত্ব করবেন এবং সেই অধিবেশনে কিন্তু স্পিকার নির্বাচিত হয়ে যাবেন এবং পরবর্তী যে অধিবেশনগুলো হতে থাকবে সেগুলোতে কিন্তু এই নির্বাচিত স্পিকারই কিন্তু সেগুলো সভাপতিত্ব করবেন। আশা করি প্রোটেম স্পিকারটা বোঝা গেল কি ঘটনাটা ঘটছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? 222 কি বলা রয়েছে দেখো, সম্প্রতি কে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এমডি হিসেবে নিযুক্ত হলেন? ঠিক আছে, এমডি মানে আমরা জানি ম্যানেজিং ডাইরেক্টর, ঠিক আছে। তাহলে এখানে দেখতে হবে কি না, ন্যাশনাল হাইওয়েজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এমডি। অপশন কি দেওয়া রয়েছে? রিতেশ কুমার সিং, অতুল কুমার, আশিস গুপ্তা নাকি মাহমুদ আহমেদ? তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, মাহমুদ আহমেদ কিন্তু এই এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন কিসের না, ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাবো। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, এগুলো কিন্তু আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো রয়েছে 223, বলছে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে কি ঘটনাটা ঘটেছিল সেটা আমাদেরকে বলতে হবে। দেখো বলছে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। অপশন বিতে বলা রয়েছে স্বায়ত্ত শাসনের দাবি জানানো হয়। অপশন সিতে বলা রয়েছে যে নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে ভাঙন ঘটে। এবং অপশন ডি কি দেওয়া রয়েছে দেখো, বলছে দেশ বিভাগের প্রস্তাবের বিরোধিতা করা হয়। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। এখানে কি হচ্ছে দেখো, নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে কিন্তু একটা ভাঙন সৃষ্টি হয়েছিল এই সুরাট অধিবেশন, ঠিক আছে। 1907 সালে অধিবেশনটা সুরাটে বসেছিল, সেই জন্য এটাকে কিন্তু সুরাট অধিবেশন বলা হচ্ছে। এখানে কিন্তু জাতীয় কংগ্রেসের মধ্যে একটা ভাঙন দেখা যায়, যেটা হচ্ছে নরমপন্থী এবং চরমপন্থী। জাতীয় কংগ্রেসের মধ্যে কিছু কিছু নেতা ছিলেন যারা কিন্তু নরমপন্থী ছিলেন, তার মানে কি তারা কিন্তু কোনো রকম ভায়োলেন্স বা তারা কিন্তু কোনো রকম হিংসাতে বিশ্বাস করতেন না। তারা সবসময় চাইতেন যে কোনো রকম ভাবে আদেশ অনুরোধের মাধ্যমে ইংরেজদের কাছ থেকে তাদের দাবিগুলো আদায় করে নিতে। এবং অন্যদিকে আমরা দেখবো কিছু সদস্য ছিলেন বা কিছু নেতা ছিলেন যারা চাইতেন যে এইভাবে কিন্তু আমরা ভিক্ষে করব না, ঠিক আছে। আমাদের জিনিস বা আমাদের হচ্ছে যেটা দাবি সেটা কিন্তু আমরা লড়াইয়ের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে কিন্তু ইংরেজদের কাছ থেকে ছিনিয়ে নেব। তাহলে এই যে দুটো মানসিকতা দুদিকে বিভক্ত হয়ে গেছিল, তার একটা কিন্তু বড় প্রমাণ কিন্তু আমরা এই সুরাট স্প্লিট বা সুরাট ভাঙনের মধ্যে পাবো। এখানে নরমপন্থী এবং চরমপন্থীরা কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন। এবং সেখানে দেখবো আমাদের নরমপন্থীদের দিক থেকে কিন্তু এখানে কে ছিলেন, নরমপন্থীদের দিক থেকে তারা সভাপতি নির্বাচন করেছিলেন রাসবিহারী ঘোষকে। এবং চরমপন্থীদের দিক থেকে কে ছিলেন না, আমরা দেখবো যে বালগঙ্গাধর তিলক বা লালা লাজপত রায় দুজনের কিন্তু নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু নরমপন্থীরা সেটা মেনে নেননি। এর ফলে কি হচ্ছে, চরমপন্থীরা কিন্তু সেই সভা ছেড়ে বেরিয়ে যান এবং সেক্ষেত্রে কিন্তু এখানে একটা জাতীয় কংগ্রেসের মধ্যে একটা ভাঙন বা একটা স্প্লিট এখানে কিন্তু ঘটেছিল, ঠিক আছে। মনে রাখতে হবে সালটা সুরাট অধিবেশন এবং 1907 সালে কিন্তু ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে আসবো। আজকে সেটার আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বলছে কোন জায়গায় ভারতের প্রথম ভুট্টা উৎসব আয়োজন করা হলো? ভুট্টা উৎসব, ঠিক আছে, কর্ন ফেস্টিভ্যাল। ভুট্টা উৎসব বা কর্ন ফেস্টিভ্যাল কোথায় প্রথম আয়োজন করা হয়েছে? দেখো বলছে রায়পুর, ছিন্দওয়ারা, গোরখপুর নাকি কোটা? রাইট অ্যান্সার হবে এখানে আমাদের ছিন্দওয়ারা। এই ছিন্দওয়ারা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট, কার মধ্যে রয়েছে? এমপি বা মধ্যপ্রদেশের একটা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। ছিন্দওয়ারা ডিস্ট্রিক্টটা হচ্ছে মধ্যপ্রদেশে, সেখানে কিন্তু প্রথম কর্ন ফেস্টিভ্যাল বা ভুট্টা উৎসব কিন্তু আয়োজন করা হলো, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বলছে কাকুরঘাটি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, কাকুরঘাটি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, অসম নাকি পশ্চিমবঙ্গ? রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ছত্তিশগড়, ঠিক আছে। কাকুরঘাটি ন্যাশনাল পার্কটা রয়েছে আমাদের ছত্তিশগড়ের মধ্যে।
তো চলো, এটাই ছিল আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন সেটের। তো এখানে কিন্তু আজকে আমাদের সেটটা কমপ্লিট হচ্ছে। প্রত্যেকটা সেটের মতো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তোমাদের অ্যান্সার কি। ঠিক আছে, অ্যান্সার কিটা কিন্তু দেওয়াই রয়েছে, তোমরা নিজেরা কিন্তু এখান থেকে প্র্যাকটিস করতে পারবে, রিভাইজ করতে পারবে। এবং যারা যারা ক্লাসগুলো করছো, এই প্র্যাকটিস সেটগুলো বা এই পিডিএফ গুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই করে তোমাদেরকে জয়েন করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসটা ভালো লাগলে তোমরা কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যারা যারা কিন্তু আপকামিং যে পুলিশের এক্সাম গুলো রয়েছে, সেটা হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, বা আমাদের কলকাতা পুলিশের যে এক্সাম গুলো হচ্ছে, সেইটাকে যারা টার্গেট করছো, অবশ্যই করে কিন্তু আমাদের এই ক্লাসগুলো দেখতে থাকো। এইভাবে কিন্তু আমাদের সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো আসতে থাকবে, প্রত্যেক দিন আসতে থাকবে। তো তোমরা কিন্তু একদম মিস করবে না, ক্লাসগুলো দেখতে থাকো এবং কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমার সঙ্গে দেখা হচ্ছে সবার সঙ্গে। টাটা, থ্যাংক ইউ।